গল্প চেকপেট, লেখিকা সারিকা হোসেন, পর্ব নম্বর ৭। সারা রাত সরফরাজের ঘুম হলো না। একই জায়গায় হাঁটু ভাঁজ করে বসে পুরোটা রাত কভার করল সে। গায়ে জড়ানো রক্ত ভেজা শার্ট শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। গা থেকে রক্তের আষ্টে গন্ধ বের হচ্ছে। একদিকে না খাওয়া, তার মধ্যে মাথার উপর বিশাল দুশ্চিন্তা। সব মিলিয়ে কেমন পেটে গুড়গুড় করে উঠল সরফরাজের। পেট গুলিয়ে বমি পাচ্ছে তার। একটু পানি খেতে পারলে ভালো হতো। দুর্বল শরীরে চারপাশে পানি খুঁজল। অবশেষে টেবিলের এক কোণে পানির সন্ধান মিলল। হাঁটুতে ভর দিয়ে পানির জগের কাছে যাবার জন্য উঠে দাঁড়াতে চাইল সরফরাজ, কিন্তু ব্যথায় কোকিয়ে বসে পড়ল। নিয়াজ মোর্শেদ আর কাবিরের আঘাত মিলে পা দুটো ফুলে টনটনে হয়ে গেছে। সেগুলো যেন আজ শক্তিহীন অসাড়। এদিকে খারাপ লাগার মাত্রা ছাড়ালো। শেষ চেষ্টায় বেড ধরে খিচে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পানির জগের কাছে এলো। কাটা দগদগে ঠোঁটে পানিটা লাগা মাত্র লালচে ঠোঁট জোড়া আগুনের মতো জ্বলে উঠল। তবুও চোখ খিচে অল্প পানি পেটে চালান দিল সরফরাজ। এরপর চারপাশের লাল রঙা সিমেন্টের দেওয়ালে নজর বোলালো। আজ থেকে তার জীবনের গতি উদ্দেশ্যহীন। কমিশনারের কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি সরফরাজ। আজকাল নিজের স্বার্থের জন্য মানুষ নিখুঁত অভিনয় করতে পারে। একজন খুনিকে বাঁচিয়ে তার কি লাভ? নিজের বেঁচে থাকবার জন্য রূপকথাকে কমিশনারের হাতে তুলে দেয়নি সরফরাজ। রূপকথার জন্য কমিশনার আর তার স্ত্রী দুজনের চোখেই তীব্র আকুতি দেখেছে সরফরাজ। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। কথাটা সরফরাজের বাবা তাকে বলেছিলেন। খুবই বিচক্ষণ আর বুদ্ধিমান ছিলেন কিনা। ছেলেকে গড়ে তুলতে চেয়েছিলেন নিজের মতো, কিন্তু বিধিবাম। কমিশনারের টাকা পয়সা, বিলাসবহুল জীবনযাপন কিছুটির অভাব নেই। সন্তানহারা এই দম্পতি নিজের সবটা দিয়েই যে রূপকথাকে আগলে রাখবে, সরফরাজ বেশ বুঝতে পেরেছে তা। এর জন্যই সে বিনা সংকোচে রাজি হয়েছে। কিন্তু কোথাও একটু সূক্ষ্ম ব্যথা গুমড়ে কাঁদছে। ব্যথাটা কিসের খুঁজে পায় না সরফরাজ। হয়তো একসাথে কিছুদিন ছিল বলে তার মায়া বসে গেছে। এই মায়াটা আবার বড্ড অদ্ভুত জিনিস। কারো উপর একবার তা বসে গেলে দুনিয়া উলটপালট করে দিতে ইচ্ছে করে, সেই মানুষটির সামান্য খুশির জন্য। তবুও মন বলে মানুষটা ভালো থাকুক। আচ্ছা, রূপকথা কি কখনো আমায় মনে রাখবে? আমাদের কি আর কখনো দেখা হবে? বড় হয়ে রূপকথা চিনতে পারবে আমায়, নাকি অচিরেই ভুলে যাবে সরফরাজ নামক খুনির কথা? সরফরাজের ভাবনার সুতো ছিঁড়ল পুলিশের বুটের খটখট শব্দে। ধ্যান ছেড়ে দরজার পানে শকুনি নজর বোলালো সে। আজ তাকে কোর্টে চালান করা হবে। কমিশনার কথা রাখলে জীবনে বেঁচে থাকার দ্বিতীয় সুযোগ পাবে সরফরাজ। আর সাজা হলে জীবনের সমাপ্তি এখানেই। বন্দি জীবন কখনো জীবন হয় নাকি? সে তো চিড়িয়াখানায় জন্তুর নেই। তবে কি মায়ের সাথে আর দেখা হবে না? ভাগ্য বুঝি এতটাই নিষ্ঠুর তার প্রতি? নিয়াজ মোর্শেদ আর দুজন হাবিলদার প্রবেশ করল ভেতরে। কর্কশ কণ্ঠে সরফরাজের উদ্দেশ্যে নিয়াজ বলে উঠল, এমন বয়ান দেব তোর নামে আজীবন জেলে পচে মরবি, তবুও ছাড়া পাবি না, বাস্টার্ড একটা। কথাটি বলেই নিষ্ঠুরের মতো সরফরাজের কাটা হাত চেপে ধরে হ্যান্ডকাফ লাগালেন। এরপর আবারও বলে উঠলেন, ওই কমিশনার নিজে তোকে কোর্ট অব্দি নিয়ে যাবে, নয়তো অর্ধেক রাস্তাতেই তোর খেল খতম করে দিতাম। নিয়াজ মোর্শেদের অগ্নিবর্ণ হিংস্র চেহারার পানে তাকিয়ে ঠিক করে হেসে উঠল সরফরাজ। এরপর টিপ্পনি কেটে বলল, এত রাগ কেন আমার উপর অফিসার? সোভান মরাতে পকেট খালি হয়েছে এই জন্য? নিয়াজ মোর্শেদ ঘুষি উঠিয়ে বলল, কলকের কথা ভুলে গেছিস বেশ্বর ছেলে? কোনো প্রতিক্রিয়া দেখালো না এমন গালিতে সরফরাজ। শুধু অগ্নি চোখে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার 50 বছরের জেল হলেও তোকে দুনিয়া থেকে টপকে দেব আমি। এরপর আরো 50 বছর সাজা কাটাবো। কত নৃশংস মৃত্যু তোর জন্য পরিকল্পনা করে রেখেছি আমি, তা তুই ভাবতেও পারবি না। এই যে হুমকি ধামকি দিচ্ছিস,
সময় মতো এগুলো তোর সেটা দিয়ে ভরে দেব, বুঝেছিস? সারফারাজের কথায় হাবিলদার দুজন মাথা নিচু করে ফেলল, কিন্তু সাপের মতো ফোঁস করে নিয়াজ গর্জে উঠল, তোর মুখের ভাষাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে তোর জন্ম কোনো পতিতালয়ে, আর তোর কথায় স্পষ্ট প্রমাণিত তুই সেই পতিতালয়ের সর্দার। কথাটি বলেই হাঁটা ধরল সারফারাজ। রাগে ক্রোধে নিয়াজ মোর্শেদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলল। মনে হচ্ছে সুযোগ পেলে সে নিজেই সারফারাজকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। থানার সামনে দাঁড়িয়ে ছটফট করছে রূপকথা। সারফারাজ এখনো বের হচ্ছে না কেন, এটা ভেবেই তার কান্না পাচ্ছে মুহূর্তে। কমিশনারের বাসায় যেতে না যেতেই তার ঘুম ভেঙে গিয়েছে। সারা রাত কেঁদে কেটে সে কমিশনার আর তার স্ত্রীকে বসিয়ে রেখেছে। তবুও মানুষ দুটি উজাড় করা ভালোবাসা দিয়ে আগলে ধরতে চেয়েছে রূপকথাকে, কিন্তু রূপকথা কোনোভাবেই তাদের গ্রহণ করতে রাজি নয়। সারফারাজের কাছে যাবে, এটাই তার শেষ কথা। কাঁদতে কাঁদতে ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে সুফিয়ানের কোলে ঘুমিয়ে গিয়েছে সে। 2 ঘন্টা না পার হতেই আবারও উঠে সেই একই বাইনা। শেষমেশ ধৈর্য কুলাতে না পেরে রূপকথাকে থানায় নিয়ে এসেছে সুফিয়ান চৌধুরী। সাথে এসেছে মেইড আর রেখা। আধা ঘন্টার মতো সময় পেরোতেই সারফারাজের দেখা মিলল। 2 হাতে শক্ত হাত করা আর কোমর সাটিয়ে বাঁধা দড়ি, তার উপর প্রান্ত ধরে রেখেছে হাবিলদার। সারফারাজকে দেখতে পেয়েই দৌড়ে গেল রূপকথা। সে হাবিলদারের থেকে দড়ি কেড়ে নেবার চেষ্টা করতে বলল, ওকে বেঁধেছ কেন? ওর পেট ছিঁড়ে যাবে, দড়ি খুলে দাও। মেয়েটির এমন কথাবার্তায় নিয়াজ মোর্শেদের কাছে নাটক মনে হলো। বাচ্চাটি তার 2 চোখের বিষ। মনে হচ্ছে এখনই বুট দিয়ে পিষে মুখের সব দাঁতগুলো ফেলে দিতে। একদম খুনিটার ন্যাওটা। রূপকথার পাগলামিতে সারফারাজ ধীর গলায় ডাকলো, রূপকথা। শান্ত হয়ে সারফারাজের সামনে গেল রূপকথা। সারফারাজ তার মাথায় হাত বুলিয়ে স্বাভাবিক গলায় বলল, আমার ব্যথা লাগছে না রূপকথা, আমি নিজেই বাধ্যে বলেছি ওদের। রূপকথার কাছে বিশ্বাস হলো না এই কথা। সে কমিশনারের কাছে দৌড়ে গিয়ে বলল, আঙ্কেল, সারফারাজের কষ্ট হচ্ছে, ওর পেট থেকে দড়ি খুলে দাও, সারফারাজের পেট কেটে যাবে। কমিশনার হাবিলদারকে চোখের ইশারা দিতেই দড়ি খুলে দেওয়া হলো। কমিশনারের হাত ঘড়ির দিকে নজর দিলেন। সময় সকাল 8টার কাছাকাছি। এখনই কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বেশি দেরি করলে সব ঘেটে যাবে। আর সময় অপচয় করতে চাইলেন না তিনি। এদিকে নিয়াজ মোর্শেদ আরেকবার অনুরোধের স্বরে সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন, স্যার, আমি নিয়ে যাই একে। তাচ্ছিল্য হেসে নিয়াজ মোর্শেদের পানে গভীর দৃষ্টি দিলেন সুফিয়ান। এরপর ফিসফিস করে বললেন, ছেলেটার ব্যাপারে আপনার আগ্রহ দেখে বেশ অবাক হচ্ছি আমি। এত আগ্রহ কেন নিয়াজ সাহেব? এবার থতমত খেলো নিয়াজ। কিছুটা প্রত্যুত্তর করার আগেই কমিশনার আদেশ দিলেন, পুলিশ ভ্যান রেডি করুন, আমাদের বেরোতে হবে। নিয়াজ চলে যেতেই সারফারাজ রূপকথার সামনে হাঁটু মুড়ে বসল। এরপর 2 কাঁধ ধরে আদুরে স্বরে বলল, আমি অনেক দূরে ঘুরতে যাচ্ছি রূপকথা। আমি না ফেরা পর্যন্ত এই লোকটার বাড়িতে তুমি থাকবে। ওনারা খুবই ভালো মানুষ, তোমাকে চকলেট দেবে, ভালো খাবার দেবে, নতুন জামা, কার্টুন ও দেখতে দিবে। এরপর স্কুলে ভর্তি করে দেবে তোমাকে। সেখানে আমার মতো অনেক বন্ধু পাবে। তুমি শুধু আমি না ফেরা পর্যন্ত লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? নইলে আমি কিন্তু আর ফিরব না। নিজের ছোট হাতের আজলায় সারফারাজের রক্তাক্ত মুখ ধরে রূপকথা কান্নাযুক্ত কণ্ঠে বলল, আমি তোমার সাথে যাব সারফারাজ। এখানে ভালো লাগে না আমার। আমাকে ফেলে কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? আমি তো তোমাকে বিরক্ত করি না, তবে আমাকে নিবে না কেন? মেয়েটার অবুঝ প্রশ্নে সারফারাজের হৃদয় ছুরি কাঘাত হলো। কেমন তীক্ষ্ণ সেই ব্যথা। তবুও নিজেকে সামলে সারফারাজ বলল, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কথাটি বলেই সারফারাজকে জাপটে ধরে জোরে কেঁদে উঠল রূপকথা। এবার নিজেকে সামলাতে পারল না সারফারাজ। রূপকথার কোমর জড়িয়ে ধরে সেও কেঁদে উঠল। রূপকথার চোখের জলে সারফারাজের মাথার চুল ভিজে উঠল। মেয়েটির কেমন বাঁধনে বেঁধেছে তাকে। এই বাঁধন ছিঁড়তে এত কষ্ট কেন হচ্ছে? দমটাও বন্ধ হয়ে যেতে চাইছে। রেখা ছুটে এসে রূপকথাকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সারফারাজের গলা ছাড়ল না রূপকথা। এদিকে সারফারাজের যাবার সময় হয়ে গেছে।
সুফিয়ান কঠিন গলায় বলল, যেতে হবে সরফরাজ। রূপকথার চোখের জল মুছে সরফরাজ বলল, ভালো থেকো রূপকথা, আমাদের আবার দেখা হবে, আসছি। কথাটি বলেই উঠে দাঁড়ালো সরফরাজ, কিন্তু রূপকথা ছাড়লো না সরফরাজকে। সে ঝুলেই রইল সরফরাজের গলা ধরে। এক প্রকার বাধ্য হয়ে রেখা আর মেইড মিলে সরফরাজের থেকে রূপকথাকে ছাড়ানোর জন্য জোরাজোরি করতে লাগলো। এহেন দৃশ্যে অসহনীয় ব্যথায় হৃদয় জর্জরিত হলো সরফরাজের। আহত পা দুটোও কেমন অসাড় হলো। রেখা আর মেইডের শক্তির সাথে ছোট্ট দেহের শক্তি কোলালো না। টেনে হিচড়ে সরফরাজের থেকে আলাদা করলো রূপকথাকে। বাঁচার তাগিদে সরফরাজের শার্ট খামচে ধরলো মেয়েটি। শেষ রক্ষা হলো না, ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো। সরফরাজের শার্ট ছিঁড়ে বোতাম খুলে চলে এলো রূপকথার হাতের মুঠোয়। রেখার কোলে হাত পা ছোড়াছড়ি করে গলা ফাটিয়ে চিৎকার করছে রূপকথা। আহ, কি হৃদয় বিদারক নিষ্ঠুর দৃশ্য! এহেন দৃশ্যে সুফিয়ান গোপনে চোখ মুছলেন। কেঁদে ফেলল থানায় উপস্থিত মানুষজন। তবুও দায়িত্বের বোঝায় সরফরাজকে পুলিশ ভ্যানে তুলে ভারী দরজা আটকে দেওয়া হলো। বিদায় জানানোর জন্য হাত নাড়ানোর সুযোগটুকুও দেওয়া হলো না সরফরাজকে। ছোট্ট অবুঝ রূপকথা সরফরাজকে আর দেখতে না পেয়ে চিৎকার করে ডেকে উঠল, সরফরাজ! ফাঁকা রাস্তা মারিয়ে শোষ গতিতে চলছে পুলিশ ভ্যান। ভেতরে সরফরাজ, কমিশনার আর সদ্য নিয়োগপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টর। গাড়ি চালাচ্ছেন একজন কনস্টেবল ড্রাইভার। গাড়ি চলছে আপন গতিতে। সরফরাজের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তার কানে শুধু রূপকথার শেষ চিৎকার এসে বাড়ি খাচ্ছে বারবার। জীবন নিয়ে কেমন আফসোস হচ্ছে। সরফরাজ হঠাৎ খেয়াল করলো গাড়ির স্পিড বাড়ছে। চোখ তুলে উপরে তাকাতেই সাব ইন্সপেক্টরের রিভলভার কেড়ে নিলেন সুফিয়ান। সেটা সরফরাজের হাতে গুজে দিয়ে নিজের বুকের ডান পাশ চেপে ধরলে বললেন, আমাকে শুট কর। আকস্মিক এমন কাণ্ডে হতভম্ব হলো সরফরাজ, কিন্তু নির্বিকার সাব ইন্সপেক্টর আর কমিশনার। সরফরাজ সুফিয়ান চৌধুরীর চোখের পানে তাকিয়ে শুধালো, পাগলামো কেন করছেন স্যার? কারণ তোকে ওয়াদা করেছি, আপনার লাইফ রিস্ক থেকে যাবে। স্মিত হেসে সুফিয়ান বললেন, তবুও আমি রাজি। তুই আমাকে কি দিয়েছিস তুই নিজেও জানিস না। তোর জন্য এইটুকু করতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। দেরি করিস না, তাড়াতাড়ি শুট কর আমাকে, কুইক। সরফরাজ কম্পিত গলায় বলল, আপনি মারা যাবেন স্যার, তবু আমার স্ত্রী হ্যাপি থাকবে। তুই আর বাজে বকিস না। আমি পারবো না স্যার। কথাটি বলা মাত্র কমিশনার এক ঘুষি বসিয়ে দিলেন সরফরাজের গালে। এরপর ধমকে উঠলেন, শুট মি কুইক। বলার সাথে সাথেই শুট করার আওয়াজ হলো। নিমিষেই থেমে গেল গাড়ি। রক্তাক্ত বুক চেপে ধরে কমিশনার আওড়ালেন, যেভাবে সব বলেছি সেভাবে ওকে পোর্টে নিয়ে জাহাজে তুলে দাও আবির, সময় হাতে খুব কম। কথাটি বলে জ্ঞান হারালেন কমিশনার। সরফরাজকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে হ্যান্ডকাফ খুলে দিল ইন্সপেক্টর আবির মাহতাব। দৌড়ে ড্রাইভারের কাছে এলেন। এরপর বললেন, স্যারকে হসপিটালে অ্যাডমিট করো কুইক। এরপর সরফরাজকে নিয়ে পিছে পিছে ফলো করা কালো রঙের গাড়িতে উঠে বসলো আবির। ড্রাইভারকে তাগাদা দিয়ে উত্তেজিত গলায় বলল, 9:30টার জাহাজ ধরতে হবে, স্পিড বাড়াও। এদিকে মুহূর্তে খবর প্রচার হলো কমিশনারকে হত্যার চেষ্টা করে আসামি পালিয়েছে। মুমূর্ষু অবস্থায় হসপিটাল অভিমুখে নেওয়া হয়েছে কমিশনার সুফিয়ান চৌধুরীকে। প্রতিটা থানায় ইনফর্ম করা হলো সরফরাজের দুর্ধর্ষতার বিষয়ে। উপর মহল থেকে অর্ডার এলো, দেখা মাত্রই ক্রস ফায়ার করা হোক। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।